জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে এখন অনেক বেশি দূরে যেতে হয় না। আপনি এশিয়া বলুন আর ইউরোপ কিংবা আমেরিকা, ঘরের দুয়ারে বসেই টের পান এর প্রভাব। বিশ্বের অনেক দেশে বন্যা বেড়ে যাওয়া এর বড় একটা প্রমাণ। ইকো বাংলাদেশের দ্বিতীয় সিজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা ওয়াহাব। বাংলাদেশের উপকূলে নদী গিলে খায় মাটি, ঘূর্ণিঝড় তছনছ করে বসতি। সেখানে রাবেয়া সুলতানারা গাছ লাগিয়ে তৈরি করেছেন সবুজ দেয়াল। তাদের ধারণা আইলার মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এতে। আসলে কি তাই? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে বাড়ি রাবেয়া সুলতানার। আমার নাম রাবেয়া সুলতানা, আমি একজন ভাঙন এলাকার বাসিন্দা। বঙ্গোপসাগরের তীরে সাতক্ষীরার এই শ্যামনগর উপকূলে নদীগুলোর ভাঙন বেশ তীব্র। ঝড় জলোচ্ছ্বাসে এই এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত। সবচেয়েতে আমাদের ঝড়ে ক্ষতি হয়েছে আইলায়। আইলায় আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের কোনো ঘর বাড়ি ছিল না, পাকা ঘর বাড়িও অনেক আছে ফেটে গিয়েছে, ওয়াল সব ফেটে গেছে পানির চাপে। আর কাঁচা ঘর বাড়ি তো মোটেই ছিল না, সব নদী আর নদী ছিল। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার পর রাবেয়া ভাবলেন এবার কিছু একটা করতেই হবে, আর এভাবে থাকা যায় না। তা আমরা মহিলারা এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত করলাম যে এই কি করা যায়, কিভাবে আমাদের এই বাঁধ প্রতিরোধ করা যায়। তখন আমরা বার্ষিকীর একটা এনজিওর সাথে যোগাযোগ করলাম। তখন ওরা হচ্ছে গিয়ে আমরা সবাই একটু পরামর্শ করলাম যে যদি আমরা রাস্তার কানে গাছ লাগাই তাহলে তো বারবার দুর্যোগ আসলে আমরা কিছুটা বাঁচতে পারবো। বার্ষিক আমাদের এই ঘেরা আর এই জাল দিছিল, তাই দিয়ে ঘেরা দিছি। আর আমরা মহিলারা এই বিচি সংগ্রহ করে কেওড়া বাইন বলে এই বিচিগুলো আমরা এই জায়গায় 6000 বিচি ছড়াই। ছড়ানোর পরে এই ছোট ছোট চারা বেরিয়েছে, এইগুলো আমরা নারীরা দেখাশুনো করি, সেইভাবে এই রাখিস। সে এই বনান লাগাচ্ছে, ধরেন ভেড়িবাতে যদি একটা গাছ থাকে তাহলে আমাদের ভেড়িবাটটা ভাঙার লগে ক্ষয়ক্ষতি কম থাকে। যদি 5টা গাছ থাকে তো সেগড়ে মাটি আটকাই রাখে, যার কারণে মাটি ধুয়ে যেতে পারে না। তার জন্য আমরা গাছ লাগাচ্ছি যাতে মাটিটা ধরে রাখতে পারে। ম্যানগ্রোভ বনায়ন এই অঞ্চলে গেল বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়তা পাচ্ছে। স্থানীয় বন কর্মকর্তা মোহাম্মদ আউসুফুর রহমান বললেন কেমন করে স্থানীয়দের সম্পৃক্ত করে কাজ করছে বন বিভাগ। আসলে এলাকার লোকজনকে আমরা সম্পৃক্ত করি এই কারণেই, তারা যেহেতু এখানে এলাকায় থাকে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে সম্পৃক্ত করি এবং তারা এই বাগানটাকে দেখাশোনা করে। এই দেখাশোনা করার পরে তারা কিন্তু আর্থিকভাবে একটা এখান থেকে লভ্যাংশ তারা পেয়ে থাকে। আর সাথে সাথে আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব, এই প্রভাব মোকাবেলার কারণে আমাদের বনায়নকে যাতে আমরা সঠিকভাবে অর্থ সফল করতে পারি, এই জন্য তাদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি। বিশেষ করে নারীদেরকে আমরা সম্পৃক্ত করে থাকি। আমরা আশা করি যদি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে অদূর ভবিষ্যতে, অর্থাৎ আমরা যে টার্গেট নিচ্ছি 2050 সালে, আশা করা যায় আমাদের উপকূল এলাকা সবুজ বেষ্টনী হিসাবে গড়ে উঠবে। কিন্তু ম্যানগ্রোভ বন কতটা উপকূলকে রক্ষা করতে পারবে? দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ স্বর্ণা কাজী বললেন ম্যানগ্রোভ একটা বড় ভূমিকা রাখতে পারে, তবে সেটি সব নয়। ম্যানগ্রোভ বন অনেক কাজে আসে। এটি উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনার সমন্বিত কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো উপকূলীয় দুর্যোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এটি ঘূর্ণিঝড় ও ঝড়ের বিরুদ্ধে একটি প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। এগুলো উপকূল ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধেও সহায়তা করতে পারে। ম্যানগ্রোভে কার্বন ধারণ করার সম্ভাবনাও অনেক। একই সময়ে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি সম্পূর্ণরূপে বন্যা প্রতিরোধ করতে পারে না। তীব্র ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে এর প্রতিরোধ দুর্বল। নির্দিষ্ট ধরনের ভাঙন প্রতিরোধেও সীমাবদ্ধতা আছে। এছাড়া ম্যানগ্রোভ গড়ে তোলার জন্য নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয়। বাংলাদেশের উপকূল 710 কিলোমিটার দীর্ঘ। এর গঠনকে 4 ভাগে ভাগ করেন বিশেষজ্ঞরা। গাঙ্গেয় পূর্ব উপকূলে রয়েছে সুন্দরবন এলাকা। এরপর রয়েছে পশ্চিম গাঙ্গেয় উপকূল, যেখানে রাবেয়ারা থাকেন।
এই অংশটির ভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি। এরপর মধ্যাঞ্চল, মেঘনার মোহনা। আর সবশেষ চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল। বিশ্লেষক স্বর্ণা কাজী বললেন, এই 4 ধরনের উপকূলে 3 ধরনের ভাঙন হয়। একটি উপকূলীয় নদী ভাঙন, আরেকটি মোহনার ভাঙন ও সবশেষ সমুদ্র তীরের ভাঙন। এই মুহূর্তে উপকূলীয় জনসংখ্যার প্রায় 27% একটি বড় ধরনের বন্যার ঝুঁকিতে রয়েছে, যেটা 100 বছরে একবার ঘটে এমন একটি ঘটনা। 2050 সালের মধ্যে এই ঝুঁকির পরিমাণ বেড়ে প্রায় 35% পর্যন্ত হতে পারে। উপকূলীয় ভাঙন প্রাকৃতিক শক্তির গতিশীল মিথস্ক্রিয়ার মাধ্যমে সংঘটিত হতে পারে, যেমন জোয়ার ভাটা, ঢেউ, নদীর প্রবাহ এবং পলি পরিবহন। বিশ্বব্যাংকের এই বিশ্লেষক ও তার দলের গবেষণায় 2050 সাল নাগাদ বেশ কয়েকটি উদ্যোগের পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে পূর্ব ও মধ্যাঞ্চলের জন্য 2 থেকে 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তাই প্রয়োজন একটি সমন্বিত ব্যবস্থা। বাঁধ একটি প্রতিরক্ষা রেখা হিসেবে কাজ করে। এগুলো উচ্চ জোয়ার, ঝড়ের ঢেউয়ের আঘাতকে প্রতিরোধ করে এবং ভেতরের অঞ্চলগুলোকে প্লাবিত হওয়া থেকে রক্ষা করে। এরপর রয়েছে ম্যানগ্রোভ বন। আপনি এগুলোকে কৌশলগতভাবে রোপণ করতে পারেন। তার ওপর উপকূলীয় নদীগুলোর মাঝখানে ড্রেজিং করে সেই মাটি দিয়ে বাঁধের পরে বর্ধিত জমি তৈরি করা। এতে নদীর পাড়ের উপর চাপ কমবে। আর সমুদ্র উপকূলে থাকবে মাল্টি ফাংশনাল ড্যাম। এখানে আপনি একটি বহুমুখী বাঁধ নির্মাণের কথা ভাবতে পারেন, যা বড় আকারে বালু পরিচর্যা করতে পারে। এটি উপকূল রেখাকে স্থিতিশীল করতে সহায়তা করবে এবং ভূমি অঞ্চলকে রক্ষা করতে সাহায্য করবে। নিজেদের সুরক্ষিত রাখতে রাবেয়ার পক্ষে যতটুকু সম্ভব তিনি তা করছেন। এমনকি নিজের মেয়েকেও বনায়নের গুরুত্ব বোঝাচ্ছেন। এবার দেখো, এই নদী সাত দিয়ে গাছ লাগাবা, গাছ লাগালে আর এই নদী ভেঙে যাবে না। যারা লাগাও দিনে দেখি ওই জায়গায় ওইভাবে আমরা যেভাবে লাগাইছি ও সামনে এইবার যাবো। তবে রাবেয়াদের আরও সুরক্ষিত করতে প্রয়োজন স্থানীয়দের সম্পৃক্ত করে এমন বনায়নের আরও বিস্তার এবং অন্যান্য উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন। একজন মানুষ যেমন পরিবেশ থেকে শেখে, একটা পাখি বা একটা প্রাণী যেমন পরিবেশ থেকে শেখে, তেমনি আপনি কি জানেন একটা গোটা বন বা জঙ্গলও পরিবেশ থেকেই শেখে? বিষয়টি মজার, তাই না? সাতক্ষীরা থেকে এখন চলুন জার্মানির পূর্বাঞ্চলের একটি বনে। সেখানে বনের গাছগুলো আরও বেশি বেশি পানি খাওয়া শিখছে। নদীর আকৃতি এমন হওয়ার কথা নয়, কিন্তু ইউরোপের বেশিরভাগ নদী এখন এমন সোজা, সরু আর কংক্রিটে ঘেরা। কৃষি, শিল্প, যাতায়াত অথবা বাড়ি নির্মাণের জন্য যুগ যুগ ধরে মানুষ নদী ও তার আশেপাশের প্রকৃতিকে বদলে ফেলছে। অথচ নদী ও প্লাবনভূমির গুরুত্ব অনেক। জার্মানির লাইপজিগ, মার্কলেব্যাগ ও স্কয়ডিৎসের মতো শহরগুলো গড়ে উঠেছে একটি বৃহৎ প্লাবনভূমিতে। মধ্য ইউরোপের সবচেয়ে বড় প্লাবনভূমিরও অবস্থান এখানে। বাঁধ দেওয়ার কারণে জার্মানির প্রধান নদী সংলগ্ন অনেক প্লাবনভূমিতেই এখন আর বাড়তি পানি পৌঁছায় না। বাকি প্লাবনভূমিগুলো হয় কৃষিকাজে নয়তো আবাসনের জন্য ব্যবহৃত হচ্ছে। শুধু জার্মানি নয়, ইউরোপের বেশিরভাগ প্লাবনভূমিরই প্রায় একই পরিস্থিতি। অথচ প্রকৃতির জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ক্ষতিকর কার্বন শুষে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে প্লাবনভূমি সাহায্য করে। বাঁধ উপচে কিংবা ভেঙে বন্যার পানি প্রবেশ করতে পারে, কিন্তু প্লাবনভূমি সবসময় একইভাবে আকস্মিক বন্যা নিয়ন্ত্রণ করে। ক্ষতিগ্রস্ত প্লাবনভূমিগুলোকে আবারও আগের অবস্থায় ফেরানো সম্ভব। পরিবেশবিদ মাতিয়াস শলস কয়েক দশক ধরে নদী ও উপকূলীয় জলাভূমি নিয়ে গবেষণা করছেন। 40 বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম যে এই প্লাবনভূমিতে গড়ে ওঠা বনটি বিস্তৃত হচ্ছে। এখানে অনেক গাছ বেড়ে উঠেছে যেগুলো বন্যা প্রতিরোধী নয়। এগুলো প্লাবনভূমির সাধারণ প্রজাতির গাছগুলোকে সরিয়ে নিজেরা বেড়ে উঠছিল। যেমন মেপল গাছের তুলনায়
এলম বা ওক গাছ বন্যা ও খরা দুই পরিস্থিতি ভালোভাবে সামলাতে পারে। মাটি থেকে আর্দ্রতা শোষণ করে আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে পারে। গেল কয়েক দশক ধরে গবেষকেরা প্রতি বসন্তে বনের একটি ছোট অংশকে প্লাবিত করে এর প্রভাব পর্যবেক্ষণ করছেন। আমরা দেখেছি যে এটি বনকে 3 মাস পর্যন্ত বেশি সময় আর্দ্র থাকতে সাহায্য করে, এমনকি খরার সময়ও। এই প্লাবনভূমির বন আর্দ্র এবং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। বাইরের প্রজাতিগুলো এর ফলে পিছিয়ে পড়ছে। অন্যদিকে প্লাবনভূমি বনের যেসব সাধারণ গাছ, প্রাণী ও উদ্ভিদ রয়েছে সেগুলো বেড়ে ওঠার জায়গা ও আলো পাচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত পানি সামলাতে সক্ষম হয়ে উঠেছে এই বনভূমি। গেল 3 দশকের তথ্য বলছে কিভাবে বাস্তুতন্ত্র স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। পানির স্তরের সঙ্গে একবার মানিয়ে নেওয়ার পর যেই গতিতে বনের পরিবর্তন হয়েছে তা দেখে গবেষকেরাও বিস্মিত। রাইনার ভের্নার লাইপজিগ শহরের সবুজায়ন ও জলাশয় কর্তৃপক্ষের একজন প্রকৌশলী। 1990 সালের শেষ দিকে লাইপজিগের পুরনো খালগুলোকে প্লাবনভূমির পানির মূল উৎসের সঙ্গে পুনরায় যুক্ত করার কাজ শুরু হয়। বুরগাউয়েনবাখ তেমনই একটি। কিছু স্থানে বাঁধ কেটে প্লাবনভূমিতে পানি প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাওয়ার চিত্র খালি চোখে বা পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি। এমনকি খুবই অল্প সময়ে ছোট এই জলাভূমিতেও দৃশ্যমান ও পরিমাপযোগ্য ফলাফল দেখা যাচ্ছে। 2018 সালে এনজিওগুলো এবং স্থানীয় কর্তৃপক্ষ মিলে ঠিক করেছে আগামী 30 বছরের মধ্যে প্লাবনভূমিটি পুনরুদ্ধার করা হবে। ক্রিশ্চিয়ানে ফ্রোব্যাগ পুরনো একটি নদী সংস্কার কার্যক্রমের দায়িত্বে ছিলেন। বন্যার সময় অতিরিক্ত পানি প্রবাহের জন্য অনেকগুলো পথ রয়েছে। নিচু তীরের উপর দিয়ে পানি সরাসরি বনে প্রবেশ করতে পারে। অর্থাৎ আমরা সম্প্রতি যে 5.5 কিলোমিটার লম্বা জলপথ তৈরি করেছি তা দিয়ে প্রায় 45 হেক্টর প্লাবনভূমির এই বনকে বছরে কয়েকবার প্লাবিত করা সম্ভব। এজন্য বন যাতে আরো বেশি পানি ধারণে অভ্যস্ত হয় সেজন্য একদিকে পর্যাপ্ত পরিমাণে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে, অন্যদিকে পানি যাতে বেশি না হয়ে যায় সেটিও খেয়াল রাখতে হবে, কেননা এতে পুরো বাস্তুসংস্থানটাই বদলে যেতে পারে। এ দুয়ের ভারসাম্য রক্ষাই সবচেয়ে কঠিন কাজ। ভূমি প্লাবিত করার এই পরিকল্পনা সম্পর্কে কৃষকদেরও জানানো প্রয়োজন। এখানকার ভূমিতে বেশি পানি আনার অর্থ এই নয় যে কৃষিকাজ বন্ধ করতে হবে। আপনাকে শুধু কৃষির পদ্ধতিটি এর সঙ্গে মানানসই করতে হবে। এটি আবাদি জমিকে বুনো তৃণভূমিতে পরিণত করার মতো, তবে এজন্য অবশ্যই যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আগামী 10 থেকে 15 বছরে নদীর 16 কিলোমিটার শাখা উপশাখা পুনরায় সচল করা সম্ভব। শুকনো অংশগুলোকে আবারও সংযুক্ত করার পাশাপাশি মূল প্লাবনভূমির অন্তত 30% এলাকা আবারও পানির নিচে থাকবে। এর পরিবর্তে নদী তখন দেখতে এমন হবে। এই ধরনের প্রকল্পগুলো ব্যয়বহুল। জমি অধিগ্রহণ এবং পুনরুদ্ধার করা, নদী পারাপারের জন্য নতুন সেতু ও প্রবেশপথ নির্মাণ করতে লাইপজিগ শহর এরই মধ্যে 65 লক্ষ ইউরো খরচ করেছে। তবে এই বিনিয়োগ ইতিবাচক, কেননা ইউরোপে বন্যা সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ। চলতি শতাব্দীর শেষে নদীবাহিত বন্যায় ক্ষতির পরিমাণ 680 কোটি ইউরোতে পৌঁছতে পারে। ইউরোপের বেশিরভাগ বড় শহরেরই অবস্থান প্লাবনভূমিতে। এর মধ্যে কিছু শহর ভবিষ্যতে বড় ধরনের বন্যায় ভুগতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ক্ষতিগ্রস্ত বাস্তুসংস্থানকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সম্প্রতি নতুন আইন প্রণয়ন করেছে ইইউ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় পৃথিবীর সব জায়গাতেই সমস্যা তৈরি হচ্ছে। এই যেমন আফ্রিকার দেশ নাইজেরিয়ার উপকূলীয় শহর ল্যাগোস এখন খুবই বন্যার ঝুঁকিতে রয়েছে। কি করলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে? বর্ষায় লেগোসের সাধারণ দৃশ্য এটি। এমনকি মাঝারি বৃষ্টিপাতেও এখানকার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। লেগোসে রয়েছে পানির নানা উৎস। শহর ও এই রাজ্যের অবস্থান সমুদ্র ঘেঁষে, চারপাশ উপহ্রদে ঘেরা, মধ্য দিয়ে বয়ে গেছে একাধিক নদীও। আকস্মিক বন্যার কারণে বিগত বছরগুলোতে বাসিন্দাদের অনেকে তাদের বাড়ি ছেড়েছেন, যেমন লেগোস রাজ্যের উত্তরে ইকোরোডুর এই জনপদ। 2019 সালের পর থেকে আমরা বারবার বন্যার মুখোমুখি হচ্ছি। এটাই আমার বাড়ি, তাই আমি এখানেই থেকে গেছি। কিন্তু যাদের বাড়ি রক্ষার উপায় নেই
তারা চলে যেতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ বলছে বন্যাপ্রবণ এলাকাগুলোতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বাড়ি নির্মাণ করা হয়েছে, আর বাসিন্দাদের বিপদের বিষয়ে সতর্ক করা সরকারের দায়িত্ব নয়। অবৈধ বা নির্মাণের অনুমোদন নেই এমন জায়গায় যারা আবাসন গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধে রাজ্য থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না। কোনো সরকারি আধা রাষ্ট্রীয় সংস্থা আপনাকে বন্যাপ্রবণ জায়গায় বাড়ি তৈরির অনুমতি দেবে না। কিন্তু বাস্তবতা হলো বৈধভাবে বাড়ি নির্মাণ করা হয়েছে এমন এলাকাও বন্যার কবলে পড়েছে। এর অন্যতম কারণ লেগোসের ক্রান্তীয় জলবায়ু। বর্ষায় এখানে ভারী বৃষ্টিপাত সাধারণ ঘটনা, কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে আবহাওয়ার ধরন বদলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির প্রবণতা কমলেও তীব্রতা বেড়েছে। বায়ুমণ্ডলে উচ্চ তাপমাত্রা বেশি বেশি আর্দ্রতা শুষে নিচ্ছে, যা প্রবল বৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার উপরে গত কয়েক বছরে বন্যাপ্রবণ এলাকাগুলোতে শহরের ব্যাপক সম্প্রসারণ হয়েছে। ঔপনিবেশিক সময় থেকে শুরু করে লেগোসের উপকূল ও তীরবর্তী এলাকাগুলোকে ব্যাপকভাবে বদলে ফেলা হয়েছে, যা এই সমস্যার আরও অবনতি ঘটিয়েছে। লাগোস রাজ্যে নগরায়ন বেশ দ্রুত গতিতে হচ্ছে। ছোট এই রাজ্যের আকার 2000 বর্গমিটারেরও কম, অথচ বাসিন্দা 2 কোটিরও বেশি। উন্নয়নে এর প্রভাব কি বুঝতেই পারছেন। প্রতিটি জায়গায় মানুষ বাড়ি নির্মাণের উপায় খুঁজছে, কিন্তু তাও কাজে আসছে না, কারণ আমাদের ভবনগুলো বহুতল নয়। আমরা এখনো সমান্তরালভাবে নির্মাণ করছি। এর ফলে সব জায়গা দখল হয়ে গেছে। পানি নিষ্কাশনের বা প্রাকৃতিকভাবে পানি শুষে নেওয়ার মতো কোনো জায়গা আর অবশিষ্ট নেই। বলা হচ্ছে শতাব্দীর শেষ নাগাদ লেগোস বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে, অথচ নগর এলাকার একটি বড় অংশই এখন বন্যার ঝুঁকিতে রয়েছে। ধারণা করা হয় বাসিন্দাদের অর্ধেকই উপকূল বা উপহ্রদের 500 মিটারের মধ্যে বসবাস করেন। লেগোস তার এই বিশেষ ভৌগোলিক অবস্থানের সঙ্গে কিভাবে মানানোর চেষ্টা করছে? শহরের উপকূল রেখায় অবস্থিত এই এলাকাটির নাম ইকো আটলান্টিক, যা আটলান্টিক মহাসাগর থেকে পুনরুদ্ধার করা ভূমি। এটিকে আফ্রিকার দুবাই হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। আধা নির্মিত অঞ্চলটি এখন ভুতুড়ে এক শহরে পরিণত হয়েছে, যেখানে কেবল ধনীদের জন্য কয়েকটি অট্টালিকায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। ইকো আটলান্টিকের বাসিন্দাদের ভূমিক্ষয় ও ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় একটি প্রাচীর গড়ে তোলা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে স্বল্প আয়ের মানুষেরা বসবাস করে এমন উপকূলীয় এলাকায় ভূমিক্ষয় হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তন লেগোসবাসীর জন্য স্থায়ী হুমকি হয়ে দেখা দিয়েছে। মাকোকোতে অবস্থিত লেগোস উপহ্রদের কথাই ধরা যাক। এখানে অস্থায়ী বসতিগুলো বিশেষভাবে উঁচু করে নির্মাণ করা। স্বল্প সময়ের জন্য পানির উচ্চতা বৃদ্ধি পেলে এগুলো ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু ঝড়, আকস্মিক বন্যা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এখানকার বাসিন্দাদের অনিশ্চিত জীবনে আরও ঝুঁকি বয়ে আনবে। ক্ষতির মাত্রা যাতে বৃদ্ধি না পায় সেজন্য লেগোস রাজ্যের উত্তরে ইকোরোডুর মতো স্থানগুলোতে পরিবর্তন প্রয়োজন। নর্দমাগুলো পরিষ্কার এর একটি ছোট পদক্ষেপ হতে পারে। নির্মাণকারী সংস্থাগুলো যাতে জলাশয়গুলো মুক্ত রাখে তা নিশ্চিত করা জরুরি। আর সবার উপরে আন্তর্জাতিক সম্প্রদায়কে বৈশ্বিক উষ্ণায়ন বন্ধে এগিয়ে আসতে হবে। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি? আশা করি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বেশ কয়েকটি উপায় সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। আপনাদের মতামত জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।